স্বাগত এখন সকালের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পলিসি রিফর্ম আনতে হবে, যেমন করাপশন ভয়াবহভাবে বেড়ে গেছে। এই করাপশনটাকে কমিয়ে আনতে হবে এবং করাপশন কমিয়ে আনার জন্য যেসব বডিগুলো থাকার দরকার সেই বডিগুলো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। দুর্নীতি হবার ক্ষেত্রে একটা বড় কারণই হলো সমস্ত ধরনের কার্যক্রমগুলোর ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। এবং এই স্বচ্ছতা জবাবদিহিতার অভাবকে আপনি তাড়াতে পারেন যদি আপনার এই সমস্ত ধরনের কার্যক্রমগুলো এগুলো যদি আপনি ট্রান্সপারেন্ট করেন। সদ্য বিলুপ্ত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ, দুর্নীতি, রিজার্ভ ঘাটতি আর উচ্চ মূল্যস্ফীতির চাপে জেরবার অর্থনীতি। বিশেষজ্ঞদের অভিযোগ, জিডিপি প্রবৃদ্ধির হার বা মাথাপিছু আয়ের সরকারি দাবি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। পরিস্থিতির উত্তরণে দরকার আইন ও পদ্ধতিগত ব্যাপক পরিবর্তন। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো দরকার। এখন সকালে এই নিয়ে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। আমি যদি পেমেন্ট করতে সঠিক সময় না পারি, তাইলে কাস্টমের পেমেন্ট না পেলে সে আমাকে পণ্য রিলিজ করতে পারমিশন দিবে না, বন্দর থেকে আমি পণ্য নিতে পারবো না। তো সেই ফাঁকে তো বন্দরের আপনার জট হবে। যেহেতু ইসলামী ব্যাংকের সাথে যারা ওইসব ব্যাংকের সাথে সম্পৃক্ত এবং ওই ছাড়াও আদার যেগুলো ব্যাংক আছে এগুলো নিয়ে সবার মনে একটা আশঙ্কা আছে যে তারা অনেকে ভাবছে যে যদি সেই আমার পে অর্ডার, যদিও পে অর্ডারকে বলা হয় ক্যাশ, এই পে অর্ডারও যদি সে ব্যাংকে যদি টাকাই না থাকে তাহলে পে অর্ডার ক্যাশ হবে কেমনে? স্বাভাবিক সেবা পাচ্ছেন না এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত 6টি ব্যাংকের গ্রাহক। ব্যবসায়ীরা ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি, ক্ষতিতে আমদানিকারকরা। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতে গত সরকারের আমলের বিপুল ঋণ ও দুর্নীতির প্রসঙ্গ। বিগত সরকারের আমলের 15.5 লাখ কোটি টাকা ঋণ, 5.5 লাখ কোটি টাকার বন্দর ঋণ, রিজার্ভ ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতির ভঙ্গুর দশা। এর উপর জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়ের সরকারি হিসাব শুধু কাগজে কলমে। তবে গোড়া থেকে পুরো পদ্ধতি ও আইন পরিবর্তন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাবেন আতাউর নিয়ন। উপস্থাপনের অনুমতি। আওয়ামী সরকার 2008 সালে ক্ষমতায় আসার পর 2009-10 অর্থ বছরে বাজেট নির্ধারণ করা হয় 1,13,815 কোটি টাকা। সে সময় জিডিপির প্রবৃদ্ধির হার হয় 6.07% পর্যন্ত। আর সবশেষ এই সরকারের পতনের আগে 2024-25 অর্থ বছরের বাজেট নির্ধারণ করা হয় 7,97,000 কোটি টাকা এবং জিডিপির হার ধরা হয় 6.75%। মহান জাতীয় সংসদে 2024। এদিকে 2009-10 অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল 6.8%। সে সময় মাথাপিছু আয় ছিল $843। আর শেখ হাসিনা পতনের আগে সবশেষ 2024-25 অর্থ বছরের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 14.10% এবং এ সময় মাথাপিছু আয় ধরা হয়েছে $2,784। মাথাপিছু আয় এত বেশি বাড়ার অন্যতম কারণ হচ্ছে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি। গত 15 বছরের প্রতি ডলারের দাম 49% বা প্রায় 39 টাকা বেড়েছে। এদিকে গত 15 বছরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার 15,58,206 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন বলে জানা গেছে। তাই বছরে বছরে জিডিপি প্রবৃদ্ধির হার বা মাথাপিছু আয় যেভাবে বেড়েছে তা শুধু কাগজে কলমে বাড়ানো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। যে জিডিপি গ্রোথের সুবিধা মেজরিটি অফ দ্য পিপল পায় না, সেই জিডিপি মিনিংফুল না। কারণ আমরা তো দেখেছি দেশের ইকোনমিতে লোকজনের যে আর্থিক অবস্থা তাদের খুব বেশি পরিবর্তন হয়নি। সো এটা মিনিংফুল না, এটা সিম্পলি নাম্বার, সাম নাম্বারস। দেশের অর্থনীতির বর্তমান যে অবস্থা তাতে সবাই অনেকটা শঙ্কিত রয়েছেন। কারণ গত 15 বছরে এর আকার বড় হলেও অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, খেলাপি ঋণ এবং রিজার্ভ কমা সহ বেশ কিছু কারণে ঋণের বোঝা বেড়েছে কয়েক গুণ। আর এতে মূল্যস্ফীতির চাপ পড়েছে সাধারণ মানুষের উপর। আর ঠিক সেই মুহূর্তে গত এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের যখন পতন ঘটে তখন অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। আর এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বিশ্লেষকরা বলছেন যদি গোড়া থেকে সকল সমস্যার সমাধান করা যায় তবে সুপরিকল্পনার মাধ্যমে এর পুনরুদ্ধার সম্ভব। আর নয়তো এর বড় নেতিবাচক প্রভাবে চিরচেপ্টা হবে সাধারণ মানুষ।
এদিকে 2009 সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,482 কোটি টাকা। সেটা সবশেষ চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। এতে 15 বছরে এই ঋণ বেড়েছে 1,59,813 কোটি টাকা। আর ব্যাংকিং খাতে মঞ্জুর ঋণের পরিমাণ ছাড়িয়েছে 5.5 লাখ কোটি টাকার বেশি। এছাড়া 2008 থেকে 2023 পর্যন্ত ব্যাংকিং খাতের বড় ঋণ অনিয়মের মাধ্যমে 92,261 কোটি টাকার বেশি আত্মসাতের তথ্য জানা গেছে। একই সাথে 2008-09 অর্থ বছরে রিজার্ভ ছিল 7.47 বিলিয়ন। পরে তা 2020-21 অর্থ বছরে $46 বিলিয়ন ছাড়িয়ে গেলেও ঋণ পরিশোধ এবং অর্থ পাচারের কারণে তা একসময় $20 বিলিয়ন ঘরে নেমে আসে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্যমতে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে $753 কোটি 37 লাখ পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় 80,000 কোটি টাকা। গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে তা সংস্কারে মধ্য ও দীর্ঘমেয়াদে সময়ের প্রয়োজন। তাই এখন থেকেই সেই পদক্ষেপগুলো নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। দুর্নীতি হবার ক্ষেত্রে একটা বড় কারণই হলো সমস্ত ধরনের কার্যক্রমগুলোর ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। এবং এই স্বচ্ছতা জবাবদিহিতার অভাবকে আপনি তাড়াতে পারেন যদি আপনার এই সমস্ত ধরনের কার্যক্রমগুলো এগুলো যদি আপনি ট্রান্সপারেন্ট করেন। অর্থঋণ আদালতকে শক্তিশালী না করার কোনো বিকল্প নেই, আমাদের অর্থঋণ আদালতকে শক্তিশালী করতেই হবে। এবং দেখা যাচ্ছে যে অর্থঋণ আদালতকেও অনেক সময় ব্যবহার করা হয় এই খেলাপি ঋণকে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখার একটা উপায় হিসেবে। অপরদিকে অর্থনীতি সচল রাখতে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজ করে সেগুলো গত 15 বছরে দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। পলিসি রিফর্ম আনতে হবে, যেমন করাপশন ভয়াবহভাবে বেড়ে গেছে। এই করাপশনটাকে কমিয়ে আনতে হবে এবং করাপশন কমিয়ে আনার জন্য যেসব বডিগুলো থাকার দরকার সেই বডিগুলো চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। যারা ক্ষমতায় ছিলেন তাদের নিজের স্বার্থে তারা এগুলো করতে দেন না। তো আমাদের এখন এটা মেক শিওর করতে হবে যে করাপশন কমাইতে হবে। সংস্কারের সাথে সাথে একাধিক পর্যায়ে নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সাথে কঠিন আইন বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউনিয়ন, এখন, ঢাকা। এসালম গ্রুপ নিয়ন্ত্রিত 6টি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে শুল্ক কর পরিশোধ করতে পারছেন না। সেই সঙ্গে এসব ব্যাংকের পে অর্ডারও নিচ্ছেন না শিপিং এজেন্টরা। এমনকি অন্য ব্যাংকে ফান্ড বা তহবিল স্থানান্তর করতেও পারছেন না ব্যবসায়ীরা। এ অবস্থায় বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলে। সাধারণত পে অর্ডার এবং আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে অনলাইনে নিজস্ব ব্যাংক হিসেব থেকে শুল্ক কর পরিশোধ করেন আমদানিকারকরা। শিপিং বিল, পোর্ট ড্যামারেজ সহ বিভিন্ন চার্জ ও ট্যারিফ পরিশোধ করা হয় পে অর্ডারে। কিন্তু আর্থিক ঝুঁকিতে থাকা ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে শুল্ক কর পরিশোধে সমস্যায় পড়ছেন। এসব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরটিজিএস করতে পারছেন না গ্রাহকরা, সেই সঙ্গে ফান্ডও ট্রান্সফার করা যাচ্ছে না। এই অবস্থায় টাকা পাওয়া যাবে কিনা সেই শঙ্কায় শিপিং বিল পরিশোধে এই 7 ব্যাংকের পে অর্ডার নিচ্ছে না শিপিং এজেন্টরা। ফলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হচ্ছে। ওই ব্যাংকগুলির পে অর্ডার অন্য কিছু শিপিং এজেন্ট রিসিভ করছে না। তারাও ঝুঁকিপূর্ণ মনে করছে, হয়তো মনে করেছে এই পে অর্ডারগুলি ক্যাশ হবে না বা অন্য কিছু হবে না, যে কারণে শিপিং এজেন্টগুলি খুব ভীত হয়ে গিয়েছিল মনে হয়। আমি যদি পেমেন্ট করতে সঠিক সময় না পারি, তাইলে কাস্টমের পেমেন্ট না পেলে সে আমাকে পণ্য রিলিজ করতে পারমিশন দিবে না, বন্দর থেকে আমি পণ্য নিতে পারবো না। তো সেই ফাঁকে তো বন্দরের আপনার জট হবে। শিপিং এজেন্টরা বলছেন এসব ব্যাংকে আর্থিক ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় এবং কেন্দ্রীয় ব্যাংকের নানা ধরনের বিধিনিষেধের কারণে বর্তমান প্রেক্ষাপটে কেউ ঝুঁকি নিতে চান না। যদি পে অর্ডার নগদায়ন সম্ভব না হয় তাহলে বিলের টাকা পাবেন না তারা। তাই আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক শিপিং লাইনই দুর্বল ব্যাংকের পে অর্ডার নিচ্ছে না। যেহেতু ইসলামী ব্যাংকের সাথে যারা ওইসব ব্যাংকের সাথে সম্পৃক্ত এবং ওই ছাড়াও আদার যেগুলো ব্যাংক আছে এগুলো নিয়ে সবার মনে একটা আশঙ্কা আছে যে তারা অনেকে ভাবছে যে যদি সেই আমার পে অর্ডার, যদিও পে অর্ডারকে বলা হয় ক্যাশ, এই পে অর্ডারও যদি সে ব্যাংকে যদি টাকাই না থাকে তাহলে পে অর্ডার ক্যাশ হবে কেমনে। যেহেতু আমাদের বাংলাদেশে প্রচুর ব্যাংক আছে, তাহলে অন্য যে কোনো ব্যাংক থেকে তারা দিতে পারে। আর এই ব্যাপারে যদি প্রপারলি কোনো গাইড আসে আমাদের সংশ্লিষ্ট সংস্থার থেকে, তাইলে তখন হয়তো আশ্বস্ত যদি হয়
নাইলে তো এই যে বিদেশি কোম্পানি পর্যন্ত ডিক্লেয়ার দিয়ে তারা বন্ধ রাখছে। সোমবার এক প্রজ্ঞাপনে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই 6টি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম সীমিত এবং এসব ব্যাংক থেকে এলসি খোলা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 2019 সালে রাজধানীর মিরপুর থেকে ব্যবসায়ী ইসমাইল হোসেন বাতেনকে গুম করা হয় বলে অভিযোগ তার পরিবারের। 5 বছর পর হলেও মেলেনি খোঁজ। প্রিয়জনের সন্ধান চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী সন্তানরা। বিস্তারিত জানাবেন জাউদ মাহমুদ। আমার হাজব্যান্ড ইসমাইল হোসেন বাতেন 2019 সালের জুনের 19 তারিখ তার ব্যবসা প্রতিষ্ঠান মাজার সংলগ্ন সমিল থেকে র্যাব দ্বারা গুম হয়। ওনার নাম ছিল রাসেল আহমেদ কবির, কমিউনিকেশনাল সিগন্যাল অফিসার, র্যাব হেডকোয়ার্টার। ওনার নির্দেশে র্যাব 4-এর নাইম আমার হাজব্যান্ডকে নিয়ে যায়। আনুমানিক 2:30টার দিকে ও বাসায় আসার উদ্দেশ্য হলো রওনা হয়, কিন্তু আমি খবর পাই হইলো বুঝতে পারি আমি সন্ধ্যায়। আমার দেবর যখন বাসায় এসে আমাকে বলে যে ভাইয়া বাসায় আসে নাই, ভাইয়ার 4টা ফোনই বন্ধ। 4টা স্বামী ইসমাইল হোসেনকে কিভাবে র্যাব পরিচয় দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই বর্ণনা দিচ্ছিলেন স্ত্রী নাসরিন জাহান। 2019 সালের 19 জুন রাজধানীর মিরপুর থেকে গুম করা হয় ব্যবসায়ী ও কিশোরগঞ্জের বিএনপি নেতা ইসমাইল হোসেন বাতেনকে। গুম হবার পর শুরু হয় নাসরিন জাহানের জীবনযুদ্ধ। 2 শিশু সন্তানকে নিয়ে স্বামীর সন্ধানে ঘুরতে থাকেন সরকারের বিভিন্ন দপ্তরে, এমনকি বাদ যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর অফিসও। তবুও পাননি স্বামীর সন্ধান। আমরা র্যাব হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিবি, সিআইডি, পুলিশ হেডকোয়ার্টার, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, ডিসি অফিস, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব জায়গায় আমি নিজে অনেকবার অজস্রবার আমি প্রতিটা দ্বারে দ্বারে আমি দ্বারস্থ হয়েছি। পুলিশের কাছে স্বামীর খোঁজ চাইতে গেলে হতে হয় হেনস্থার শিকার। নজরদারিতে নিয়ে আসা হয় নাসরিন জাহানের পুরো পরিবারকে। শুধুমাত্র ভিন্ন মতের কারণেই কি এত বড় সর্বনাশ হলো, প্রশ্ন নাসরিন জাহানের। আমার মোবাইল নাম্বার নজরদারিতে, আমার বাসা নজরদারিতে, আমার মেয়ে কোচিংয়ে যেতে পারে না, কলেজে যেতে পারে না, তাকে রাস্তাঘাটে বিভিন্নভাবে ফলো করা হয়। মানে আমার হাজব্যান্ড তো গুম হয়েছে সেটা একটা বিষয়, কিন্তু আমাদের জীবনটা মানে এরকম একটা নরকে পরিণত করে দিয়েছে। শুধু সরকার বিরোধী ছিল, সরকারের সমালোচনা করত, সরকারের নেগেটিভ জিনিসগুলো ওনারা একটু আলোচনা করতো, বলতো। এই জন্য তো সরকার আইনাগর তৈরি করেছে। এটা কি তাদের অপরাধ ছিল? ইসমাইল হোসেন যখন গুম হন, কন্যা আনিশা ইসলামের বয়স তখন 12। বাবা এখন কোথায় আছে, কেমন আছে জানে না সে। তাই তো বাবার অপেক্ষায় ঘরের বাইরে তার কাতর চাহনি। বাবার স্মৃতি মনে পড়তেই চোখের জল যেন ঝরছে বৃষ্টি হয়ে। বৃষ্টি হলে আমি আর আব্বু বারান্দায় বসে একসাথে বৃষ্টি দেখতাম, কিন্তু আমার বাবা গুম হওয়ার পর থেকে আমি আর বারান্দায় বসি না। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে। একবার মনে হয় যে আমার বাবাকে ওরা মেরে ফেলছে, বলি আল্লাহ আমার বাবাকে বেহেশতবাসী করবা। আবার বলি যে না, আমার বাবা বেঁচে আছে, ফিরে আসবে। ইসমাইল হোসেনকে ফিরে পাবার আশায় বিনিদ্র রজনী পার করছেন তার পরিবার। 5 বছর ধরে নিখোঁজ ইসমাইল হোসেন বাতেন। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বাতেনকে। দীর্ঘদিন দেশে গুম, খুন ও বিচারহীনতার মধ্যে দিয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার পাবেন কিনা সে প্রশ্ন পরিবারের। আমার হাজব্যান্ড বেঁচে থাকলে বের হয়ে আসবে, আমি আশা করি বেঁচে আছে, এটাই সত্যি। আর যদি আমার হাজব্যান্ড বেঁচে না থাকে, তার একটা সুষ্ঠু তদন্ত করে তাকে বিচারের আওতায় আনবে, এটা আমার বিশ্বাস এই সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার একজন নোবেল লরিয়েট, আশা করি গুম নিয়ে তিনি কিছু করবেন, তার কাছ থেকে আমরা বিচার প্রত্যাশী। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল। যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন, ওনারা করতে পারেন, অথবা পরে স্টেটের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি। গুমের সাথে যারা জড়িত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারের কাছে আইনি সহায়তার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। জাওয়াদ মাহমুদ, এখন
ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুর এক শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 5 জন, যাদের গ্রামের বাড়িতে বাড়িতে এখনো শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিতে হারিয়ে দেশে হারা স্বজনরা এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন হারা পরিবারগুলো। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। প্রিয় সন্তানের রক্তমাখা প্যান্ট, ঘড়ি আর বেল্ট এসবই এখন মায়ের কাছে শুধুই স্মৃতি। আদরের সন্তানের এসব জিনিস সযত্নে আগলে রেখে দিনরাত মায়ের আর্তনাদ। শরীয়তপুরের রাজনগর এলাকার জুনায়েদ। খেটে খাওয়া নিরীহ জুনায়েদের ছিল না রাজনৈতিক পরিচয়। পরিবারের হাল ধরতে কাজের খোঁজে এসেছিল ঢাকায়। যা বেতন পেতেন তা দিয়ে ভাই বোনের লেখাপড়ার খরচ মেটাতেন। আশা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন ভাই বোনকে, তবে তার সেই আশা আর পূরণ হলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 19 জুলাই প্রাণ হারাতে হয়েছে জুনায়েদ ফরাজিকে। বাজ্যা যদি ডিম রান্তাম কোনোদিন বুনা করতাম তো খাইতো, ও খাইতো চিংড়ি মাছ, মানে ভালো খাবার খাওয়ার ও চাইতো। যেদিন একটু খুদা ভাত রান্তাম এদিন আমার বান্ধবী একটু ভাত ধরে একদিন ভাত ধরে মুখে দিত না। আমার বলে কি, মা আমি না 2টা প্যান্ট কিনছি আর 2টা শার্ট কিনছি মা। এসে আমি কই, বাবা লাগলে তো কিনতে হইব। কয় মা অফিসে যাই, ভালো জিনিস না পরে গেলে আমার সেমন তো কয় না। আমি ওর জন্মের পরে দেখি নাই যে এই গ্রামে ওর নামে কোনো ধরনের কমপ্লেন আছে। ও মোটামুটি ছেলে হিসাবে ভালো আমার দৃষ্টিকোণ থেকে। যেমন ছিল আমার দাদা সুন্দর, তেমন ছিল আমার দাদার চেহারা। আধার কার্ড ভিতরে একদম। 19 জুলাই ও দোকান বন্ধ করে নিচে নামছে। নিচে নামার পরে দেখে যে গোলাগুলি মানে মারপিটটা লাগিয়ে আছে ছাত্ররা এবং ওই প্রশাসক। এই মুহূর্তে সে গুলিবিদ্ধ হয়েছে। জুনায়েদের মতো একই দিন প্রাণ হারায় শরীয়তপুরের শোলপাড়ার চরচিকন্দি গ্রামের মামুন। নিহতের কবরের পাশে স্বজনদের কান্না। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী মামুন পড়াশোনার পাশাপাশি করতেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। অসুস্থ বাবার চিকিৎসা আর দরিদ্র পরিবারের হাল ধরেছিলেন তিনি। পরিবারের সবার মুখে হাসি ফোটাতে 22 জুলাই মধ্য আমেরিকার দেশ বেলিজের ফ্লাইট ছিল তার। হলো না বিদেশ যাত্রা। ঘাতকের গুলিতে চলে গেলেন পরপারে। স্থানীয়দের কাছে মেধাবী ও ভদ্র হিসেবে পরিচিত ছিল মামুন মিয়া। আমারে ডাক্তার দেখাইব নিয়ে যাইব শরীয়তপুর, ডাক্তারের লাগে এই করতে আগেই কথাবার্তা হয়েছে, আমার ডাক্তার কাছে নিয়ে যায়। বয়সে আমার ছোট, কিন্তু আমার অনেক অনুপ্রেরণা দিয়েছে কিভাবে কি করা যায়। আমি 7টা রাষ্ট্র ভিজিট করছি, এর পিছনে ওর অনেক অবদান। ও মানে আমাকে বলছে আপনি কোনো টেনশন করবেন না। ওর পড়াশোনার শেষ পর্যায়ে যতটুকু শুনেছি যে ও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। চাকরি, পড়াশোনার পাশাপাশি ও চাকরি করত। অনেক টাকা পয়সা খরচ করিয়া, অনেক কষ্ট করিয়া আমার বাবারে মানুষ করছে। আমার বাবাই তো বহু আশা বাসা করছে, বাপ মায়ের এ দেয়ব এ দেয়ব কষ্ট করিয়া পড়াইছে, লেখাইছে। ঘাতকের গুলিতে একইভাবে প্রাণ হারাতে হয়েছে শরীয়তপুর সদরের আবুরা গ্রামের রিয়াজুল ইসলাম, জাজিরার চর খাগুটিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ ও দক্ষিণ বাইকশা গ্রামের মাসুদ ব্যাপারী আর নড়িয়ার মগর গ্রামের মুদি দোকানি আলামিনকে। এসব পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন তারা। স্বজন হারিয়ে এসব পরিবার এখন অসহায়। তাদের দাবি হত্যার বিচার আর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়াবে সরকার। বাচ্চার তো নেই বললে দিয়েছে, বাবা গন্ডগোল তুমি টাকা যাইও না বলা, কিন্তু বারবার গেছে, তার ফোন না হেখাল। ছোটো বাইরে বললো, ভাই তুমি এলো পড়ালেখা করো, তুমি স্টুডেন্ট, তোমারে মানুষের সন্দেহ করবো, আমারে কেউ সন্দেহ করবো না, আমি হলো কাজ করি বাদ খাই। রাজনীতি বা গন্ডগোল কোনো দিকেই সে থাকতো না। সে তার মতো করে কাজ করতো, বাসায় আসতো। এই 5 মিনিট লাগবে আবার বাসায় আসতে। তখন এই কথা বললে সে ফোন রাখছে। রাখার পরে তো আসতে 1 ঘন্টা পরে আমার ফোন দিছে, তখন তারে নিয়ে হাসপাতাল ভর্তি করছে। বাইকে ছিল হয়তো আমি চালাতো না কয়দিন, এই ছেলে মরবো পুলিশের হাতে, এই পর্যন্তই বুঝি, আর কিছু বুঝি না। এখন আমার 2টা নায়নাত করে আছে, হ্যাঁ, এই আল্লাহ বাঁচিয়ে রাখলি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের 6 জন হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছে ছাত্র জনতা।
দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। কোটা সংস্কার আন্দোলনের সময় আলোকচিত্রী তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 জনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় হত্যা মামলা হয়েছে। তবে মামলা করতে নিহতের মাকে থানায় অপেক্ষা করতে হচ্ছে 12 ঘন্টারও বেশি। নানা অজুহাতে মামলা না নেওয়ার চেষ্টা হলেও মধ্যরাতে মামলা নিতে বাধ্য হয় পুলিশ। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে কত শত প্রাণ, তার সঠিক হিসেব অনেকটাই অজানা। 19 জুলাই আলোকচিত্রী তাহির জামান প্রিয় রাজধানীর গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি একসময় একটি অনলাইন নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। কমলা রঙের যে জামা, হ্যাঁ, আমার কাছে ভিডিও ফুটেজ ছিল, তো ওখান থেকে আমি আসলে আশেপাশের মানুষের সাথে কথা বলা শুরু করি যে আসলে কে মারা গেল। তখন কথা বলতে বলতে আমি জানতে পারি যে এটা প্রিয় নামে একজন। ছেলে হত্যার মামলা দায়েরের জন্য মঙ্গলবার সকাল 11:30টার দিকে নিউ মার্কেট থানায় আসেন শামসিয়ারা জামান। সেখানে 12 ঘন্টা পার হলেও মামলা না নেয়ার নানা অজুহাত দেখান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। এদিকে থানায় নিহতের মায়ের সঙ্গে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অর্ধশতাধিক ছাত্র জনতা। এক সময় রাত 10:15টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার এসে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রিয়র লাশ পাওয়ার পরে পোস্টমর্টেম করে বাড়িতে পৌঁছাতে লেগেছে 48 ঘন্টা, এবং এখন এই মামলাটি নিতেও সময় লাগলো আসলে সম্পূর্ণ একটি দিনের মতন। ওনার এই হত্যাকাণ্ডের জন্য ধারা বাংলাদেশ দণ্ডবিধি ধারা 302, 109 এবং 114-তে আমরা মামলা দায়ের করেছি। সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম উনি বারবার ওনার এবং প্রাক্তন ওসির নাম বাদ দেওয়ার জন্য আমাদেরকে প্রেসার দিতে থাকলো। এরপর রাত 12টার পর ডিএমপির যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে দায়িত্বরত কর্মকর্তা মামলার আবেদন গ্রহণ করেন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, রমনা জোনের সাবেক ডিসি এডিসি, নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম সহ অজ্ঞাত 30-40 জন পুলিশ, বিজিবি সদস্য ও কর্মকর্তা। তারা যেভাবে এজার করেছে সেই অনুযায়ী যে ধারাগুলো আসে আমরা সেই ধারাগুলো নিয়ে আমরা কোর্ট করে আমরা এজার নিলাম এবং আমরা মামলা রুজু করেছি। গরিমসির কারণ কি সেটা আমরা খুঁজে দেখব, কি কারণে এত গরিমসি করলো, কেন নিল না। কারণ হচ্ছে থানায় কোনো অভিযোগ আসলে সেটা মামলা রুজু করার মতো ইনগ্রেডিয়েন্ট, ন্যূনতম ইনগ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে মামলা রুজু করতে হবে, এটাই হলো আইনের স্পিরিট। বাদী সুষ্ঠু বিচার দাবি করে অভিযোগ করেন মামলা না নেয়ার অনেক চেষ্টা করেছে পুলিশ। উপদেষ্টারা আছেন, খুব দ্রুত তাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার যে মামলাটা দিতে পারবো বা সঠিকভাবে আমরা বিচারটা পাবো, এই জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করা দরকার। তারা আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে, আসলে কাউকে আর এত ছোট আমি আর করতে চাই না। এদিকে মামলা নিতে অজুহাত দেয়ায় নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন ডিএমপির যুগ্ম কমিশনার। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। এখন সকালের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সুনামগঞ্জে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চাষের মাছের দাম, তবে সংকট রয়েছে দেশীয় মাছের। এদিকে মেহেরপুরে চড়া সব ধরনের মাছ ও মাংসের দাম ভালো, সরবরাহে কিছুটা কমেছে সবজির দাম। সুনামগঞ্জের পৌর শহরের মাছ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন এবং মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। শুরুতে যাচ্ছি লিপসনের কাছে। লিপসন, সুনামগঞ্জের মাছের বাজারে দরদামে ক্রেতা সন্তুষ্টি কেমন দেখছেন?
মিম শুরুতে যদি বলি গত 1 মাস আগেও কিন্তু সুনামগঞ্জের যে মাছের বাজারগুলো রয়েছে সেগুলোতে আসলে দাম বেশ চড়া ছিল, তবে গত 1 সপ্তাহ থেকে আজকে পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের আমরা যে মাছের বাজারগুলোতে দেখছি যে মাছের সরবরাহ কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু আসলে চাষের যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর দাম কিন্তু আসলে অনেকটাই কমেছে। বিশেষ করে যদি বলি আমরা আজকে সকালে কিন্তু সুনামগঞ্জ পৌর শহরের ষোলগড় এলাকার মাছের বাজার, পৌর কিচেন মার্কেট, সেই সাথে সর্বশেষ কিন্তু ওয়াইজকালের এই বড় মাছের বাজারটি এসে আসলে ঘুরে দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা অর্থাৎ এই কিশোরগঞ্জ, ভৈরব থেকে কিন্তু আসলে গাড়ি পথে ট্রাক ভর্তি মাছ কিন্তু চাষের মাছ এই বাজারগুলোতে আসছে, যার ফলে কিন্তু আসলে এখানকার যে খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলে মাছ কিন্তু তারা এখানের যে আড়তদার রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা যদি আজকে মাছের চাষের যে মাছগুলো সম্পর্কে যদি দরদাম সম্পর্কে বলি, প্রতি কেজি পাঙ্গাস কিন্তু প্রতি কেজি 190 টাকায় বিক্রি হচ্ছে, সেই সাথে তেলাপিয়া 180 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মিরকার কথা যদি বলি সেটা কিন্তু 220 টাকা, ঘাস কাপ কিন্তু 250 টাকা, রুই কিন্তু 250 টাকা। সেই সাথে কিন্তু আমরা আরেকটু বিষয় জানি রাখি, যেহেতু দেশীয় মাছের সরবরাহ বাজারে বেশি, যার ফলে কিন্তু আসলে দামটা গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু 15 থেকে 20 টাকা কমেছে। পাশাপাশি দেশীয় মাছের কথা যদি বলি, যেহেতু এটি হাওর এলাকায় এই যে মৌসুমটা অর্থাৎ 137টি হাওড়ই কিন্তু এখন পানিতে টইটুম্বুর, তবে এই সময়টাতে কিন্তু দেশীয় মাছের সরবরাহ বাজারে বেশি থাকার কথা, কিন্তু এই যে মাছ দেশীয় মাছ কিন্তু এখন বাজারে নেই, যার ফলে কিন্তু এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে দেশীয় মাছের একটি সংকট আসলে প্রতিনিয়তই তারা পড়েছেন। বিশেষ করে আমরা যে দেশীয় মাছগুলো আসলে বাজারে উঠেছে তার দরদাম সম্পর্কে যদি বলি, চিংড়ি কিন্তু প্রতি কেজি 700 থেকে 800 টাকা, সেই সাথে ট্যাংরার কথা যদি বলি সেটাও কিন্তু 700 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে অন্যান্য যে দেশি মাছের দামও কিন্তু আসলে আকাশ ছোঁয়া, যার ফলে কিন্তু এখানে ক্রেতারা আসলে মাছের চাষের মাছ কিনতে পারলেও কিন্তু আসলে দেশীয় মাছ কিনতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু এখন বাজারে মাছের সরবরাহ বেশি, যার ফলে কিন্তু আসলে চাষের মাছের দাম কিছুটা কম, তবে দেশীয় মাছের সংকট থাকার কারণে কিন্তু আসলে দাম একটু বেশি। তো এই ছিল সুনামগঞ্জের মাছের বাজার থেকে সর্বশেষ। মিম, এবারে যাচ্ছি আমরা সহকর্মী মুন্নার কাছে। মুন্না, জানাবেন মেহেরপুরের বাজারে মাছ, মাংস এবং সবজির দরদাম সম্পর্কে বিস্তারিত। মিম, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু 1 মাস ধরেই চড়া হচ্ছে মাছের বাজার। আমি যদি আজকের কথা বলি, আজকে কিন্তু মেহেরপুর বাজারে যেসব মাছ সরবরাহ রয়েছে প্রতিটা মাছের দাম কিন্তু গত সপ্তাহ চাইতেও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা করে। আমি যদি আপনাকে বলি যে চাষের যে মাছগুলো সেগুলোর দামও কিন্তু ঊর্ধ্বমুখী। আবার দেশীয় প্রজাতির যে মাছ যেগুলা খালে বিলে হয় সেগুলো সরবরাহ একেবারেই কম, তাই দাম কিন্তু খুবই চড়া। আমি যদি আপনাকে আজকের দরদাম বলি, আজকে বড় সাইজের যে রুই মাছগুলো সেগুলো কিন্তু আজকে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে, যেটি গত 1 মাস আগেও 280 থেকে 300 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। মাঝারি সাইজের যে রুই মাছ সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা। ছোট সাইজের মাছগুলো কিন্তু 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশীয় প্রজাতির যেসব মাছ সেগুলো বিক্রি হচ্ছে, আমি যদি ট্যাংরা মাছের কথা বলি, ট্যাংরা মাছ 600 থেকে 650, এমনকি 700 টাকা করে বিক্রি হচ্ছে। পাকাল তোড়া 650 থেকে 700 টাকা। জিওল মাছ যেগুলো দেশি সেটা 550 টাকা থেকে 600 টাকা, এবং চাষের যে জিওল মাছটা সেটি হচ্ছে বিক্রি হচ্ছে 350 টাকা করে। এরকম আপনার সব ধরনের মাছই দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সেই সাথে বেড়েছে গরুর মাংসের দাম। গরুর মাংস কিন্তু মেহেরপুর বাজারে আজকে বিক্রি হচ্ছে 750 টাকা করে, তবে কিছুটা কম খাসির মাংস আজকের বাজারে বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরে। এছাড়াও মুরগির কথা যদি বলি, দেশীয় মুরগি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। তবে স্বস্তি ফিরেছে কিন্তু সবজির বাজারে। আমি যদি আপনাকে বলি, মেহেরপুরে সব ধরনের সবজি কিন্তু সরবরাহ বেড়ে গেছে, যার ফলে দাম কিন্তু অনেকটাই কমে গেছে। মেহেরপুরে প্রতিটা সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, এবং সর্বোচ্চ 40 টাকা করে সবজি, সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। মিম, এই ছিল আমার কাছে মেহেরপুরে মাছ, মাংস ও সবজির সর্বশেষ দরদাম।
সুনামগঞ্জ ও মেহেরপুর থেকে সেখানকার বাজারের বিভিন্ন পণ্যের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ এবং মুজাহিদ আল মুন্না। খুলনায় কমেছে সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এই নিয়ে আরও জানাতে নগরের সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, বাজারে কোন কোন সবজির দাম কমেছে, ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? এবং এর আগে আমরা আমাদের সহকর্মী মুন্নার কাছ থেকে শুনছিলাম যে সেখানকার আসলে গরুর মাংসের দাম অনেকটাই কমে এসেছে। খুলনার আসলে গরুর মাংসের অবস্থা কি, দরদাম আগের থেকে কমেছে কিনা, বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। মিম, খুলনাতে সবজির যে দাম সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমে এসেছে। আজকে কিন্তু প্রায় প্রতি কেজিতে সব ধরনের সবজিতেই প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কিন্তু কিছু কিছু সবজি রয়েছে যেগুলোর সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর মধ্যে বেগুন কিন্তু রয়েছে, কারণ বেগুনের যে সরবরাহ সেটি স্থিতিশীল রয়েছে, যার ফলে কিন্তু দামটাও ঠিক আগের মতোই রয়েছে। তবে অন্যান্য যে সবজি রয়েছে তার সেসব সবজির দাম কিছুটা কমেছে। আপনি যে লাউটি দেখছেন আজকে, সেই লাউটির দাম কিন্তু আজকে প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, যেটি গত কয়েকদিন আগেও 35 থেকে 40 টাকার মধ্যে বিক্রি করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু দাম অনেকটাই কমে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি উচ্ছে রয়েছে বাজারে। উচ্ছে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও 45 টাকা করে বিক্রি হয়েছে। এছাড়াও কচুরমুখী রয়েছে, সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 30 টাকা করে প্রতি কেজি। বেগুন যেটি রয়েছে, বেগুনের সরবরাহ কিন্তু কিছুটা কমেছে এবং যার ফলে বেগুনের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। 50 থেকে 55 টাকা, আবার কোনো কোনো সময় কিন্তু 60 টাকা করেও বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে প্রতি কেজি বেগুন। মোটামুটি এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেসব পণ্যের সরবরাহ বেড়েছে সেই সব সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এখানে চাষিরা কিন্তু অনেকেই সরাসরি এখানে বিভিন্ন রকম সবজি বিক্রি করতে আসেন। এর পাশাপাশি যেসব ক্ষেত থেকে এই সবজিগুলো এখানে এই সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে আসে, সেই সব জায়গা থেকে কিন্তু সবজির যে উৎপাদন সেটি অনেকটাই ভালো বলছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়াও নতুন যে সবজিগুলো রয়েছে, নতুন সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। পটল, ফুলকপি এগুলোও কিন্তু আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি এবং ঢেঁড়স রয়েছে বাজারে। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে বাজারে সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এবং তবে শাকের যে বিষয়গুলো, সাদা শাক বা যে লাল শাক রয়েছে, সেই শাকের দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে। এখানকার ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে দাম আরও কিছুটা নিয়ন্ত্রণে আনা দরকার। তো এই ছিল আমার কাছে মিম সবশেষ খবর। খুলনা সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে বিভিন্ন পণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। ভারী বর্ষণ আর উজানের ঢলে ফের বানের জলে ভাসছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের মানুষ। পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। ফেনী বিলোনিয়া স্থলবন্দর সড়কে কোমর পানি, চরম ভোগান্তিতে স্থানীয়রা। সোলাইমান ডালিমের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। নৌকার চলাচল দেখে মনে হতে পারে এটা কোনো নদী, আদতে এটি ফেনী বিলোনিয়া স্থলবন্দর সড়ক। গত দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে ব্যস্ততম সড়কের এই হাল। চলতি বর্ষা মৌসুমে তৃতীয়বারের মতো ভানের জলে ভাসছে ফেনীর উত্তরের উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 100টির বেশি গ্রামের মানুষ। ফের ডুবছে রাস্তাঘাট, ঘরবসতি ও ফসলি জমি। এর আগে গত জুলাইয়ের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 15 স্থানে ভাঙন দেখা দেয়। জোড়াতালির মেরামতির পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও 12 স্থানে ভেঙে প্লাবিত হয় শতাধিক গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়ে যায় 30 কোটির বেশি। 15 দিনের মাথায় আবার বন্যা।
দিশেহারা সীমান্তবর্তী ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার বাসিন্দারা। ঘর থেকে বাইরে পারতেছি না, এই শুরু হয়েছে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। রান্না বান্না কিছু হয় নাই, আনার ধান চাইলে অনেক জিনিস আনার ক্ষতি হয়েছে, ধান চাইলে সব ভিজে গেছে, খাটের উপরও পানি উঠে গেছে। গই বাঁধ ভাঙার সংস্কার চাই, অস্থায়ী না স্থায়ী। বারবার বানের জলে দুর্ভোগের বিষয়ে স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডের দায়সারা মেরামতকে। 2 মাসের মধ্যে এর পর্যন্ত 3বার বন্যা হয়েছে। তো আসলে বাঁধগুলা বাঁধারও এতটুকু সরকারের কোনো গুরুত্ব নাই এই সব বাঁধগুলা বাঁধাতে। তারপরে হচ্ছে আপনার এগুলা প্রতি বছর যে বাজেটগুলো হয়, বাজেট মাফিক ওইরকম কাজ হয় না। প্রত্যেক বছরে নদীর বাঁধ ভাঙনের শিকার হয়, তাই আমিও অন্তর্বর্তী সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি যেন এটা স্থায়ীভাবে সমাধান করা হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে দ্বিতীয় দফার বন্যার পর তারা বাঁধ মেরামতের সুযোগই পাননি। অপরদিকে স্থানীয় প্রশাসন বলছে শুকনো খাবার সহ সামগ্রিক সহায়তায় মাঠে আছেন তারা। আসলে অস্বাভাবিক পানি যে আসলে লোকালতে জিজ্ঞেস করছিলাম, গত 50 বছর এরকম পানি তারা দেখে নাই। কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা দ্রুত মেরামত করে দেবো আর কি। উপজেলা প্রশাসন থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে ত্রাণ বিতরণের। আমি নিজে ত্রাণ বিতরণ করছি, ইতিমধ্যে 300 পরিবারকে আমরা আসলে ত্রাণ পৌঁছে দিয়েছি এবং বাকিগুলো কার্যক্রম চলমান আছে। চলতি বর্ষা মৌসুমের বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার 20,000 পরিবারের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন। সুলাইমান ডালিম, এখন ফেনী। টাঙ্গাইলে আনারসের ভালো ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। চাষিরা বলছে দেশের চলমান পরিস্থিতিতে আনারসের দাম অর্ধেকে নামায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এর চাষ টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার পাশাপাশি বিদেশেও রপ্তানি করার দাবি তাদের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন শুধু আনারস হিসেবে বিক্রি না করে আনারসের ন্যায্য দাম পেতে জুস, জেলি, আচার তৈরিতে উদ্বুদ্ধ করা হচ্ছে উদ্যোক্তাদের। বিস্তারিত জানাবেন কাউসার আহমেদ। আনারসের রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইলের মধুপুর। গেল 15 বছর ধরে আনারস চাষ করছেন উপজেলার বাসিন্দা হাসমত আলী। তবে চলমান পরিস্থিতিতে বাজারে পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। কপালে তার দুশ্চিন্তার ভাঁজ। চলতি মৌসুমে প্রায় 7.5 লাখ টাকা খরচ করে 10 বিঘা জমিতে আনারস চাষ করেন তিনি। তবে বাজারে এসে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে উৎপাদিত ফসল। এতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তিনি। একই অভিযোগ জেলার অন্যান্য চাষিদেরও। ধারণা ছিল যে আমি 12 লাখ 13 লাখ এরকম দাম পাবো, কিন্তু দাম কমে যাওয়ার কারণে আমি লসে পড়ে গেছি। 30 টাকার ফল বেচছি আমরা 10 টাকা 12 টাকা, কৃষক মেরে একবার শেষ। কৃষকের কোনো লাভই নাই। তো সারের দাম বেশি, নিরানি হন কামলার দাম বেশি, আবার মেডিসিন করে নাকি অনেক খরচ। এই বাজারে মানুষ বিক্রি করলে এই আনারসের আবাদ আমরা ধরে রাখতে পারবো না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বাজারের সরবরাহ বেশি হলেও চাহিদা কম, এতে মিলছে না ন্যায্য দাম। যে আনারসটা 30 টাকা পিস কিনে আমগর, ওইটা মনে করুন 22 টাকা 23 টাকা করে আমগর বিল আসে না, পার পিস অনেক লস। এবছর মালের দাম অনেক কম, মাল আমরাও নিয়ে কোনো জায়গায় বিক্রি করতে পারতেছি না। প্রতি গাড়িতে 5-7 হাজার 10 হাজার 15 হাজার এরকম করে নষ্ট হইতেছে প্রতি গাড়িতে। এদিকে প্রতিদিনই মধুপুরের গারো বাজারের হাটে চলে আনারস কেনাবেচা। দিনে কোটি টাকার আনারস বিক্রির দাবি ব্যবসায়ী সমিতির। এইখানে মোটের বাজার জলছত্র, প্রতিদিন গড়ে 3 বাজারে মিলাইয়া কমপক্ষে 3 থেকে 4 কোটি টাকা বিক্রি হয়। এইখানে প্রতিদিন মিনিমাম 1 কোটি টাকার বিক্রি হয়। আনারস বিদেশে রপ্তানি করতে পারলে কৃষকরা লাভবান হবে বলে পরামর্শ বিশেষজ্ঞদের। আর উদ্যোক্তাদের আনারসের জেলি, জুস ও আচার উৎপাদনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। পাইনাপেলের ধরেন হচ্ছে এখন লিভ যে পাতা থেকে গাছ থেকে হচ্ছে সুতা হচ্ছে, এটা ভালো মানের কাপড়ের জন্য সুতা তৈরি করা হচ্ছে। পিল থেকে আমরা চাইলে পেকটিন এক্সট্রাকশন করতে পারি, এক রকমের কেমিক্যাল। আমাদের আনারস যদি এক্সপোর্টের ব্যবস্থা করতে পারি, ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা আপনি অর্জন করতে পারবেন। পিক মৌসুমে যখন আনারসের মূল্য কম থাকে, কৃষকরা যদি এই বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্পের সাথে জড়িত হয়, তাহলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের আনারসের, বিশেষ করে আনারসের সঠিক মূল্য পাবে বলে আমি মনে করি। চলতি মৌসুমে জেলার প্রায় 7,600 হেক্টর জমিতে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আনারস উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সৌদি আরবের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। তবে অজানা কারণে 4 বছর ধরে বন্ধ বাণিজ্যিকভাবে কার্গো বিমান চলাচল। এতে বেকার হয়ে পড়েছেন খাত সংশ্লিষ্ট 10,000 প্রবাসী শ্রমিক। দেশে কার্গো মালামাল পাঠাতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদনে বিস্তারিত। দেশের উন্নয়ন যাত্রায় বড় ভূমিকা রাখছেন মধ্যপ্রাচ্য বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, যার মধ্যে অন্যতম সৌদি আরব। মরুময় দেশটির বিভিন্ন সেক্টরে কাজ করছেন 30 লাখ প্রবাসী। গেল 4 বছর ধরে বন্ধ রয়েছে সৌদি আরবে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল। এতে করুণ অবস্থায় দিন পার করছেন এ খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বেকার হয়ে গেছেন প্রায় 10,000 শ্রমিক। পুনরায় বিমানের কার্গো সেবা চালুর আশায় অনেকে সহায় সম্বল বিক্রি করে অফিস চালাচ্ছেন সৌদি আরবে। আমাদের এখানে কার্গো সেকশনে যারা জড়িত, প্রায় রিয়াদের ভিতরে বাতা এবং বাতার পাশে 700-800 কর্মচারী, মালিক এবং কর্মচারী বেকার হয়ে গেছে এবং অনেকে কার্গোর এই সমস্যার কারণে অনেকে রিয়াদ থেকে পালিয়ে গেছে, অনেকে এখনও আছে জরিমানা দিয়ে টিকে আছে। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন দেশে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি আমাদের এই প্রবাসীর জন্য এই সুযোগ সুবিধাটা করে দেয়, কার্গোটা চালু করে দেয়, তাহলে আমরা প্রবাসীরা উপকৃত হব, দেশ উপকৃত হবে। সকল উপদেষ্টার নিকট আমাদের আকুল আবেদন, যাতে কার্গো সেকশন এবং কার্গো বিমান খুলে দেওয়া হয়। সৌদি আরবের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। তবুও অজানা কারণে বাংলাদেশে কার্গো মালামাল পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। খেজুর, জায়নামাজ ও কম্বল সহ বিভিন্ন পণ্য দেশে পাঠাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রবাসীদের। তাই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান সৌদি আরবের ট্রাভেলস অ্যান্ড কার্গো ব্যবসায়ীদের। এখানে পচনশীল অনেক জিনিসপত্র আছে, কিছু খাজুর, ট্যাং, দুধ এই ধরনের কিছু আছে, সেগুলো পচে গলে নষ্ট হয়ে গেছে। প্রতিনিয়তই আমরা আমাদের যারা প্রবাসী আছেন, তারা আমাদের কাস্টমার, তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বিমান চলাচল করতে যাচ্ছে, সেই বিমানও এখান থেকে খালি যাচ্ছে, সেও কোনো ধরনের কোনো মালপত্র নিয়ে যেতে পারছে না, একমাত্র কাস্টম জটিলতার কারণে। কার্গো সেবা বন্ধ থাকায় প্রতি বছরে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। প্রবাসীদের দাবি দ্রুতই চালু হোক বাংলাদেশ বিমানের বাণিজ্যিক কার্গো চলাচল। একই সঙ্গে দেশের অর্থনীতিতে যুক্ত হোক বৈদেশিক অর্থ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। ভূ রাজনৈতিক অস্থিরতায় প্রতিনিয়তই বাড়ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। বাজার বিশ্লেষকদের ধারণা, মূল্যবান এই ধাতুটির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে আগামী বছরও। এ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়াতে পারে $3,000। নাফিয়া আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যতম মূল্যবান ধাতু স্বর্ণ, আর এই মূল্যবান ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছায় সোমবার। বর্তমানে 1 আউন্স স্বর্ণের স্পট প্রাইস $2,500 ওপরে, অর্থাৎ প্রথমবারের মতো স্বর্ণের বারের দাম ছাড়িয়েছে $1 মিলিয়ন বা $10 লাখ। মাত্র 1 বছরে স্বর্ণের দাম বেড়েছে 20% বেশি। আগামী সেপ্টেম্বরে নীতি সুদ হার নিয়ে মাসিক বৈঠক করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবারের বৈঠকে সুদের হার কমিয়ে আনা হতে পারে 5%। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম $2,700 ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান বিএমআই। স্বর্ণের দাম ওঠানামার প্রধান প্রভাবক ভূ রাজনৈতিক অস্থিরতা। মহামারী ও যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যা দেখা যাচ্ছে গেল কয়েক বছর ধরেই। অনিশ্চয়তা বাড়ার সঙ্গে শঙ্কা থাকে আন্তর্জাতিক মুদ্রার দর পতনের। এজন্য ডলারের ওপর নির্ভরতা কমাতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনে রাখে স্বর্ণের মতো মূল্যবান ধাতু। টানা 17 মাস ধরে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জরিপ বলছে চলতি বছর স্বর্ণের মজুদ বাড়াতে পারে বিশ্বের 29% কেন্দ্রীয় ব্যাংক। শুধু অলংকার বানানোর জন্যই নয়, স্বর্ণের রয়েছে বহুবিধ ভূমিকা। বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় স্বর্ণকে। ঋণে সুদহার কমার সঙ্গে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা লক্ষণীয়, কারণ সুদহার কমার কারণে বন্ডের তুলনায় স্বর্ণের ওপর বিনিয়োগে আগ্রহী থাকে জনগণ। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়লে স্বর্ণের দামও বাড়ে। তাই মূল্যস্ফীতির সঙ্গে লড়াইয়ে অন্যান্য সম্পদের তুলনায় কার্যকরী ভূমিকা পালন করে স্বর্ণ। বাজার বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দরের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে আগামী বছরও। প্রতি আউন্স স্বর্ণের দাম $3,000 ছুঁতে পারে 2025 সালের মাঝামাঝি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।